নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি জবাব চায় বাংলা। ছোট জগন্নাথ শক্তিমান কিন্তু কাজে অক্ষম। খুঁজতে শুরু করেছেন কে এই ঠুটো জগন্নাথ? ঠুটো জগন্নাথ বাংলায় প্রচলিত শব্দ এখন তীর গতিতে ধেয়ে যাচ্ছে এক স্বশাসিত সংস্থার দিকে। কাঠগড়ায় রাজ্য নির্বাচন কমিশন। কেনই বা হবে না আলোচনা? কেনই বা হবে না সমালোচনা? নির্বাচন কমিশন কি সমালোচনার ঊর্ধ্বে? এ রাজ্যে ভোট হলে নজর রাখে আসমুদ্র হিমাচল, কারণ এ রাজ্যে ভোট মানেই অভিযোগের পাহাড়। এমনকি এ রাজ্যেই দেখা যায় কমিশনের সঙ্গে সরাসরি রাজ্য সরকারের সংঘাত। আবার এ রাজ্যেই দেখা যায় নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ওঠে সরকারি দলের অনুগত থাকার অভিযোগ। যেন ভোট রঙ্গ। রাজ্যের বিরোধীরা বলছেন এ রাজ্যে দরকার ছিল মীরা পাণ্ডের মতো একজন নির্বাচন কমিশনারের, যিনি সত্যি বুঝিয়েছিলেন মেরুদণ্ড সোজা রেখে কিভাবে স্বশাসিত সংস্থা চালাতে হয়। সরকারের কাছে আনুগত্য স্বীকার করে আদৌ কি অবাধ ভোট সম্ভব? অরাজনীতির এক ছাত্র এই প্রশ্নের উত্তর জানেন। নাকি কমিশনকে কাঠগড়ায় তোলা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে? বিরোধীরা কমিশনকে কাঠগড়ায় তুলছেন শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে। আজ ডিবেট টেবিলে নিয়ে ডিবেট করব। শুরুতে একটি প্রতিবেদনে নজর রাখব। এত শান্তিপূর্ণ নির্বাচন ভারতবর্ষে কেউ করে দেখাতে পারবে না। রাজ্যে পুরভোট নিয়ে বিতর্ক চলছে। ছাপ্পা ভোট, হিংসার অভিযোগ তুলে কমিশনকে কাঠগড়ায় তুলেছে সব বিরোধী দল। সামনে 100রও বেশি পুরসভার ভোট। মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারবেন তো? প্রশ্ন বিরোধীদের। নির্বাচন হচ্ছে শাসক দল যা বলছে সেটাই শুধু রাবার স্ট্যাম্প দিয়ে দিচ্ছেন নির্বাচন কমিশন। বারবার কমিশনের ভূমিকাটা হচ্ছে লুট করার ভূমিকা। রাজ্য নির্বাচন কমিশনটা আসলে হলো তৃণমূল নির্বাচন কমিশন। আতশ কাছে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা। কলকাতা পুরভোটের আগে ইভিএমে ভিভিপ্যাট রাখার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। কমিশনের পক্ষ থেকে জানানো হয় পুরভোটে ইভিএম ব্যবহার হলেও তাতে ভিভিপ্যাট থাকছে না, কারণ কমিশনের কাছে M1 এবং M2 দু ধরনের ইভিএম রয়েছে। ভিভিপ্যাটের সুবিধে থাকে M3 ইভিএমে, যা এই মুহূর্তে কমিশনের হাতে নেই। কমিশন কি চাইলে ভিভিপ্যাট সমেত ইভিএম নিতে পারতো না? উঠছে প্রশ্ন। 2020 সালের ডিসেম্বরে হায়দ্রাবাদের ইভিএম প্রস্তুতকারী সংস্থা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ECIL M3 সিরিজের ইভিএম এর ডেমো দেখায়। M3 সিরিজের ইভিএম এর প্রজেক্টের মাধ্যমে তুলে ধরা হয়। কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট ব্যবহার নিয়েও কথা হয় কমিশনের সঙ্গে। M3 ব্যবহারে ভোটে কারচুপি হওয়ার সম্ভাবনা নেই আশ্বস্ত করে ECIL। আলাদা করে ভোট কর্মীদের প্রশিক্ষণেরও প্রয়োজন নেই বলে জানায় ECIL। সুপ্রিম কোর্টের গাইডলাইনে ভিভিপ্যাট বাধ্যতামূলক। জাতীয় নির্বাচন কমিশন M3 সিরিজের ইভিএম ব্যবহার করছে। কেন এ রাজ্যে ব্যবহার হবে না? প্রশ্ন তুলছেন বিরোধীরা। নির্বাচন হচ্ছে শাসক দল যা বলছে সেটাই শুধু রাবার স্ট্যাম্প দিয়ে দিচ্ছেন নির্বাচন কমিশন। কমিশনের ভূমিকাটা হচ্ছে লুট করার ভূমিকা। সুতরাং আমাদের ভূমিকা হচ্ছে লুট বন্ধ করার ভূমিকা। দেখা যাক এই লড়াই কে জিততে পারে। যেভাবে ভোট করলে তৃণমূল কংগ্রেসকে দখল করিয়ে দেওয়া যায় সেইভাবেই ভোট হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনটা আসলে হলো তৃণমূল নির্বাচন কমিশন। তো তৃণমূল নির্বাচন কমিশন ভোট করাবে, ভোটটা তৃণমূলের মতো করেই হবে, এটাই ঠিক। এর বাইরে অন্য কিছু আশা করাটাই অন্যায়। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি তৃণমূলের। প্রশ্ন আপনারা তুলছেন, যেহেতু তৃণমূল কংগ্রেস খুব বেশি ভোটে জিতছে। পুর নির্বাচন একটা ছোট্ট এলাকা নিয়ে নির্বাচন, তাতে সবই যা জেনারেল ইলেকশনে হয় পালিত হবে এরম নাও হতে পারে, রিসোর্সের অভাব থাকতে পারে। আতশ কাছে নিচে পৌরভোট যদি পড়ো তাতেও ভালো পৌরভোট হয়েছে। শুধু ভিভিপ্যাট নয়, নেই নোটার ব্যবস্থা,
নিজস্ব ভোটার স্লিপের ব্যবস্থাও নেই কমিশনের তরফে। বিভিন্ন রাজনৈতিক দলের স্লিপ হাতে ভোট দিতে দেখা গেছে ভোটারদের। কলকাতা পুরভোটের পর বিরোধীদের অভিযোগ, যদি রাজনৈতিক কারণেও হয়, কমিশনের ভূমিকা কি সমালোচনার ঊর্ধ্বে? মানুষের অধিকারের সঙ্গে কোনো আপোষ হচ্ছে না তো? রিপাবলিক বাংলা। মানুষের অধিকারের সঙ্গে কি আপোষ হচ্ছে, আজ এ নিয়ে ডিবেট করব। আমার সঙ্গে ডিবেট টেবিলে রয়েছেন, স্টুডিওতে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, অনলাইনে রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সজল ঘোষ, কাউন্সিলর 50 নম্বর ওয়ার্ড, বিজেপি মুখপাত্র সন্ময় ব্যানার্জি রয়েছেন, সব্যসাচী চ্যাটার্জি আইনজীবী, নজরুল ইসলাম রয়েছেন এক্স আইপিএস। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি শুরুতেই সজলবাবু আপনাদের কাছে যাব। বিজেপির পক্ষ থেকে যেহেতু হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে এবং ইভিএম নিয়ে মূলত আপনাদের একগুচ্ছ অভিযোগ, ভিভিপ্যাট সমেত যদি ইভিএম ব্যবহার করা হতো, যে ইভিএমে ভিভিপ্যাট যুক্ত থাকে, সেই ইভিএমে যদি ভোট হতো তাহলে কি ভোটে কারচুপি হতো না? এটা কি হলফ করে বলতে পারছে? যেখানে M3 ইভিএম ব্যবহার করার কথা বলা হচ্ছে, তাহলে কি কারচুপি হতো না বলে মনে করছেন? আমি একটা প্রশ্ন করি, আমি একটা জাস্ট একটা ছোট্ট প্রশ্ন আমি তোমাকে করছি, যেটা আমাকে বলো, যদি এই ঘটনাটা আজ থেকে 15 বছর আগে সিপিএম সরকার করত বা তৃণমূলের বিরুদ্ধে অন্য বিরোধী দল এই রকম অবসোলেট ইভিএম গুলোকে নিয়ে আসতো, যাতে বর্তমান ব্যবস্থায় ভিভিপ্যাট বলে একটা নতুন সিস্টেম আছে যেখানে আপনি মিলিয়ে দেখে নিতে পারবেন, যেটা অনেকটা বেশি সিকিউর, যেখানে সফটওয়্যারের খেলা দেখানোর জায়গা চান্স কম বলে ধরা হয়। যদি সেই রকম একটা ব্যবস্থা থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী দলে থাকতেন, তাহলে কি এই ইভিএম গুলোকে উনি মেনে নিতেন? উনি মেনে নিতেন না। কিন্তু এই অবসোলেট ইভিএম গুলো ওএলএক্স থেকে উনি কেন কিনলেন? কারণ এই ইভিএম গুলো সবগুলোই ওনার কথায় চলে। ওনার ছেলে ছোকরারা যারা রাস্তায় ঘাটে, ওর ওই ছোট ববি মদনা যারা রাস্তায় রাস্তায় ঘুরে ভোট করে, তারা যদি ঠিকঠাক মতন কাজ নাও করে, তারা যদি একজনের জার্সি পরে গিয়ে আরেক জায়গায় টেপে, তাহলেও এই ইভিএম সেই ভুলগুলো শুধরে দেবে তৃণমূলের হয়ে। এটাই তো লক্ষ্য ওনাদের। আপনি আমাকে বলুন না, এই ভদ্রমহিলা আইডি কার্ড দিয়ে ভোটের দাবি করেছিলেন, এই ভদ্রমহিলা আজকে যে ভোটটা ব্যবস্থা করলেন কলকাতা পুরসভায়, সেখানে নোটাতে অবধি দেওয়ার সুযোগ নেই। ব্যবস্থা তো করেছে নির্বাচন কমিশন, সজল বাবু। মানে ব্যবস্থা তো কোনো দল করে না, ভোটের নির্বাচন কমিশন ব্যবস্থা করেছে। রাবণ হয়ে যাওয়া, আরে নির্বাচন কমিশন, বঙ্গজননী আর জয় হিন্দ বাহিনী তিনটেই একই জিনিস রাজ্যে। এই রাজ্যের নির্বাচন কমিশন বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর ওই কি নাম আছে জয় হিন্দ বাহিনী, সবই তো একই ব্যাপার। এটা আলাদা কিছু নাকি? নির্বাচন কমিশন করে। এই নির্বাচন কমিশন একজনই এসেছিলেন পশ্চিমবঙ্গে আমার স্মরণকালের মধ্যে, তার নাম মীরা পান্ডে। তিনিও ভালো করে বেশি দিন থাকতে পারেননি সুস্থভাবে। এইসব মানে এগুলো আর কি বলা যাবে? মানে আপনি বলছেন যে ভিভিপ্যাট থাকলে কারচুপি হতো না, এই কারণে কারচুপি করা গেছে, যে কারণে কারচুপি করা গেছে আপনি বলছেন ভিভিপ্যাট না থাকার দরুন কারচুপি করা গেছে। তুলনামূলক কম হতো, সফটওয়্যারের খেলা হতো না। না সফটওয়্যারের খেলা হতো না। এখানে আমি বলছি শুনুন, এই যে পাশে 45 নম্বর ওয়ার্ডে সন্তোষ পাঠকের পুরো ভোট দখল করে নিল, সমস্ত বুথ দখল করে নিল। ওদের ওই কি নাম, শক্তি প্রতাপ, একটা লোকের নামের মধ্যে দুটো এনার্জি, প্রার্থী যে, সেসব ভেঙে চুড়ে পিটিয়ে পাটিয়ে লাট করে দিল। কিন্তু যারা গিয়ে বোতাম টিপলো তারা সব সন্তোষকে দিয়ে চলে এলো, কংগ্রেস প্রার্থী জিতলো। এই যে খেলাটা, এটা যদি মানে এই মেশিনে মানে পাওয়া দুষ্কর, কিন্তু ঘটনাচক্রে এটা ঘটেছে। কমিশন বলে কিছু মানছেনই না সজল বাবুরা, দেবাংশু কমিশন বলে কিছু মানছেনই না, বলছেন সরকারই করিয়েছে সবকিছু। না, আমি সজলদাকে ওনারা তো কমিশনের উপরেই চলেন, ওনারা কমিশনের উপরেই চলেন, সেটা ইলেকশন কমিশন নয়, সজলদা আমাকে জিজ্ঞাসা করেছেন, একটু বলি।
আচ্ছা, আমি একটু বলি। সজল বাবু আসছি, আমি আমি দেবাংশুর সজলদাকে উত্তর নিই। অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ বিজেপির তরফ থেকে প্রতিনিধি হয়ে ভালো, এসে এটা স্বীকার করে নেওয়ার জন্য যা ইভিএম এ কারচুপি করা যায়, যে কথাটা আমরা এতদিন ধরে বলে আসছিলাম, উনি একটা সুন্দর কথা বললেন, সফটওয়্যারের খেলা হয়। তো এই যেই খেলাটা হয় এটা সজলবাবু স্বীকার করে নিলেন। এটা আমি প্রথমেই সজলবাবুকে বিজেপির প্রতিনিধি হিসাবে তিনি স্বীকার করেছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। গোটা দেশে সজলবাবুর এই কথাটা ছড়িয়ে পড়া উচিত, কারণ আরে গোটা পাগল, দেশ জুড়ে এই দাবিটা ওটাই চলছে। ভিভিপ্যাট এক নম্বর দেওয়া কথা। হয়। 2 নম্বর হচ্ছে, ওগুলোই সজলবাবু, ভিভিপ্যাট আপনার দেওয়া সময় হয় রে বলিনি, বাবা। আপনি যদি দয়া করে ওতে একটু ভিভিপ্যাট গণতন্ত্র থাকে, বজায় রাখেন, ওখানে নির্বাচন কারচুপির কমিশনের কাছে গিয়ে অপশন শুধু কম, গণতন্ত্র না বলে ওখানে debate টেবিলে ভিভিপ্যাট গণতন্ত্রটা আছে, বজায় রাখলে ভালো হয়। আমি বিরাট আপনার সময় টিম বলিনি, দেবাংশুর উত্তরটা নিয়ে নিই দিদি, আমি। আপনি আমি দেখুন, আসছি, আমি দেবাংশুর সজলবাবুর উত্তরটা সময় নিয়ে নিই। আমি দেবাংশুর উত্তরটা নিয়ে নিই সজল বাবু, তারপরে গণতন্ত্র আবারও রেখো দাদা, একটু আসবো। গণতন্ত্র রেখো। দেবাংশু বলুন। সদ্য জিতেছো, মানুষ এখন তোমার থেকে গণতন্ত্র এক্সপেক্ট করে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে মানে এই সফটওয়্যারের খেলা, তার জন্য ভোটের ফলাফল এটা। আচ্ছা, 2021-এর বিধানসভায় কি হয়েছিল সজল? 2021-এর বিধানসভা নির্বাচনে কি হয়েছিল? 2021-এ ভিভিপ্যাট ছিল, সব ছিল, তোমাদের 200 স্বপ্ন ছিল, হেলিকপ্টারে করে আসার নেতা ছিল, চার্টার ফ্লাইটে করে যাওয়ার নেতা ছিল, বিয়োগদান মেলার উল্টো দিকে যোগদান মেলা ছিল, তার বাঁশ, কঞ্চি, লাঠি, প্যান্ডেল, ডেকোর, এটা সব আরে, ছিল দাদা। এই তো বোকার মতো তারপরেও কথা। কি আমি কি ফলাফল তোমায় হয়েছে? জিজ্ঞাসা করেছি, আরে তুমি গোয়ায় মাঝখানে তোমাদের কি এতবার হলো? ফোন কাটছো কেন? আমি তো আমি বুঝতে তোমায় পারছি না দাদা। জিজ্ঞাসা করেছি, আমি গোয়ায় তোমার বেলা তোমাদের ফোড়ন কি হলো? তেজপাতা কিছুই দিইনি, মুকুলরা এখন তুমি এত কোন ফোড়ন দলে? কাটছো আমি কেন? কি তোমায় এই প্রশ্নগুলো তুমি করেছি, মাঝখানে বলো? কেন ঢুকছো? আমি আমারটা এই বলে নি না। 2021-এ যাচ্ছ, তোমার তুমি তোমার এই কাগজ ভিভিপ্যাট পেনটা নিয়ে আছে। নিয়ে কথা সজল বাবু বলো। উত্তরে যাবো, আমি দেবাংশুর কাগজ পেন আমি আছে, দেবাংশুর লিখে রাখো উত্তর না। নিয়ে নিই, দেবাংশুর এতবার উত্তর মাঝখানে নিয়ে নিই। ঢুকছো কেন? মহা মুশকিল তো। নিজেরা কারোর কথা শুনতে পারবে না আর খালি বলবে গণতন্ত্র আক্রান্ত, মহা মুশকিল। এরকম মরা কান্না কাঁদলে হবে, আগে নিজেরা গণতন্ত্র রাখতে জানতে হবে, অন্য সময় বলো না। এখন বিষয়টা হচ্ছে, যেটা বলছি বারবার করে আমি গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা বিজেপির ভয় আর কি। তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা বারবার করে একটা কথা বলেছেন যে কলকাতায় আমাদের কোনো সংগঠন নেই। আজকে সজলদা সেটার সঙ্গে সফটওয়্যারের খেলাকে জুড়ে দিলেন। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, এই যে ত্রিপুরার পৌরসভা ইলেকশন হলো, ত্রিপুরার পৌরসভা ইলেকশনে কোনো ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট ছিল না, তখন সজলদারা কোথায় ছিলেন? তখন কেন আওয়াজ তোলেননি? তখন কেন কথা বলেননি? আমরা তো এই প্রশ্নটা বুঝতে পারছি না। বেশ, আমি তো এটা নিয়ে ত্রিপুরার বেলা ভিভিপ্যাট না থাকলে সফটওয়্যারের খেলা হবে না, আর এখানে সফটওয়্যারের খেলা হবে। দিল্লিতে বসে আছেন আমি মোদিজি, উত্তরটা দিয়ে নিই। এতদিন সফটওয়্যারের খেলা নিয়ে আমরা কথা বলতাম, আজকে এইরকম উদ্ভট একটা কথা, কোন আলোচনা কোন জায়গাতে আনা হচ্ছে আমরা জানি না। বাংলার মানুষ 2021-এ দেখিয়েছে উত্তরোত্তর সব কটা, শান্তিপুর, গোসাবা, দিনহাটা থেকে শুরু করে সব জায়গাতে ফলাফল দেখিয়েছে। এবং বিজেপি বাংলাতে, বিজেপির গেম ওভার, বিজেপি বাংলায় ক্লোজ আমি এবার চ্যাপ্টার, উত্তরটা এটা আমি দেবো সজলদারাও খুব ভালো মতো জানেন, তাই এখন এই সমস্ত বলছেন। না দেবাংশু, আমি সজলদার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলছি না, আমার যেটা প্রশ্ন ব্যক্তিগতভাবে আরে নয়, বোকা, একজন সাংবাদিক BJP হিসেবে close chapter কোনো হলে রাজনৈতিক প্রশ্ন দেবাংশুকে নয়। এখন দেখাতে দেবাংশু, হবে। এই যে ভিভিপ্যাট নেই বা ভোটার স্লিপ নেই বা নোটা নেই ভোটগুলোতে, কোথাও মনে হচ্ছে না যে এইগুলো থাকলে আরো অনেকটা বেশি সুষ্ঠু নির্বাচন হতো বা আরো ক্লিয়ার নির্বাচন হতো, বিরোধীদের প্রশ্ন তোলার কোনো জায়গা ছিল না, এটা মনে হচ্ছে না? আমি রাজনীতিকে সরিয়ে দেখুন, ভোট তো কোনো দল করাচ্ছে না, এটাই হচ্ছে সমস্যা। নির্বাচন কমিশন করাচ্ছে আমি নির্বাচন। দলের জায়গা থেকে তোর জন্য প্রশ্ন করলাম না, আমি আমার কি বলছি, মনে হয়, আপনার কি মনে হয়? না না, এখানে যে প্রশ্ন আমি করার জায়গা থাকতো? দেখুন প্রথম কথা হচ্ছে, আমি তো তৃণমূল কংগ্রেসের নীতি নির্ধারক কমিটির সদস্য নই, আমি দলের মুখপাত্র। দলে যদি কোনো সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তটা এক্সপ্লেন করার দায়িত্ব আমার। ফলে আমি এখানে বলতে পারবো না কি হলে ভালো হতো, কি হলে খারাপ হতো। আমি শুধু আপনাকে বলতে পারি কোথায় কিভাবে নির্বাচনটা হয়েছিল আজ থেকে 6 মাস আগের মধ্যে, এবং আমি আপনাকে এইটা বলতে পারি যে এইটা সম্পূর্ণ এইভাবে এড়িয়ে সিদ্ধান্ত যাওয়া যাবে নির্বাচন না। কমিশন। মানে এটাও বলতে পারছেন না দেবাংশু, এটাও আপনি বলতে পারছেন না যে এই জিনিসগুলো কমিশনের পক্ষ থেকে যদি করা হতো তাহলে এটা আরো বেটার না না, হতো। আবার আপনি বুঝতে পারছেন না, আমি বলছি এই দাবিগুলো নিয়ে যে রাজনৈতিক দলেরা বক্তব্য রাখছে, আমি তাতে রাজনৈতিক আমার দলের বক্তব্যেই যাচ্ছি না। আমি বক্তব্যেই যাচ্ছি না আমি তো রাজনৈতিক এখানে দলের। মহা মুশকিল, আপনি তো এখানে ব্যক্তিগতভাবে রাজনৈতিক আমি বিশ্লেষণ করতে আমাকে আপনাকে একজন ডাকেননি। রাজনৈতিক কর্মী হিসেবে আমি জিজ্ঞাসা আমি আবার করছি, বলছি, একটা রাজনৈতিক আমি দলের এখানে- মুখপাত্র হিসেবে জিজ্ঞাসা করছি। না না না, ওটাই তো আমি বলছি, আমি রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে দলের কোনো সিদ্ধান্ত, দল এই বিষয়ে কি বলছে সেটা জানতে পারলে তবে তো বক্তব্য রাখবো। এই বিষয়ে আমি তো এখন ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল হিসেবে তো আমি আসিনি, আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে এসেছি। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে আমি এখনো অবধি যেইটুকু আমি বলতে পারি সেটা হচ্ছে এটা নির্বাচন মানে দলের কোনো বক্তব্যই নেই নির্বাচন এখন কমিশনের পর্যন্ত। সিদ্ধান্ত, আমি যে প্রশ্নটা এবং করতে আমি চাই, এটাও দলের বলতে কোনো পারি বক্তব্যই ক্লিয়ারলি, নেই দেবাংশু। এবং আমি ক্লিয়ারলি এটাও বলতে পারি যে সজলদা গলা ফাটাচ্ছে এখানে এসে। সজলদার প্রশ্ন না, বিজেপি, কংগ্রেস, বাস, কারোর প্রশ্ন না। আমার
সাংবাদিক হিসেবে প্রশ্ন, তাহলে দলের কোনো স্ট্যান্ড আপনার কাছে ক্লিয়ার নয় এই বিষয়ে? আচ্ছা, এই সাংবাদিক হিসেবে প্রশ্নটা আপনি 3 মাস আগে করেছিলেন ত্রিপুরায় যখন দেখলেন ভিভিপ্যাট আমি আজকে আপনাকে করছি, আপনি না, না, উত্তর দিন না। না, না, আমি ওটা বলছি না। আপনি উত্তর দিন না। আমি বলছি ওদের অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, সেটা যারা বসে আছেন তারা বলবেন। আমি আপনাকে যেটা বলছি, আমি ইতিহাসে আমি অতীতের কাসুন্দি ঘাটছি না। আমি আজকে দাঁড়িয়ে, বর্তমানে দাঁড়িয়ে, আজকে অতীতের কাসুন্দি কি আজকে বলছেন? আপনার আজকে চ্যানেল ছিল 5 মাস আগে ম্যাডাম, আপনার চ্যানেল 5 মাস আগে ছিল। আপনি উত্তর না দিতে চাইলে সেটা অন্য বিষয়। না, না, আমি উত্তর আপনি যদি দেব না। আবার ত্রিপুরাতে ঘোরান সেটা অন্য বিষয়। না, এখন কিন্তু আপনি- আপনার আমি স্ট্যান্ডটা এখন- জানতে চাইছি, এখন আপনার আপনি কি মনে যদি হয় একটা এটা বলেন, রাজনীতি, এখন- এইটা যদি বিরোধী এখন দল আপনার থাকে, যদি এইটা যুক্তি যদি এটা হয় 2011 আগে যদি যে থাকতেন, আপনার রিপাবলিক বাংলা, রিপাবলিক ত্রিপুরা নয়, তাহলে আমার কিছু বলার নেই, যার জন্য আপনি বাংলার বাইরে বেরোবেন না। ত্রিপুরা যারা আমি ওটা রাজনৈতিক বলছি দলের না। প্রতিনিধি তারা আমি- বলবেন, ত্রিপুরা আমি যারা বলতে শাসক দল চাইছি, তারা বলবেন। না, আমার আমি প্রশ্ন তো সেটা নয়। রাজনৈতিক দলের তরফে বক্তব্য ত্রিপুরাও রাখছি, শুরু আমার করেছে, উল্টো আমি দিকে ত্রিপুরা রাজনৈতিক নিয়েই দল বলবো। দেখুন, সঞ্চারিকও প্রশ্ন করছে, সজল দাও প্রশ্ন করছে, আর অদ্ভুত ব্যাপার, দারুণ ব্যাপার চলছে সেখানে। সজল দার এটাই তো বক্তব্যে খেলা যাচ্ছি চলছে, না, আমি দেবাংশু এটাই খেলা দাসের চলছে। এই প্রশ্নটাই আমি রাখতে আবার চাইছি। সন্ময় দেওয়া আছে দেখছি, বাবা দুজন প্রতিনিধি। আর সব্যসাচী তো আমি- আছেন। ওই তো উনি তো বামেদের। যাই হোক, আমি সে কথা বলছি না, ভালো হচ্ছে ডবল ডবলে খেলা, ট্রিপলে খেলা, এটাই চলবে। সন্ময় এখন চুপ করে আছে, আমার- আমি গেলে আপনি সন্ময় উত্তর দেবেন না তো, দেবাংশু দা? না, না, আমি উত্তর দেবো না, আবারও বলছি, এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচন কমিশন কেন করেছেন সেটা তারা বলতে পারবেন। তবে আমি এইটুকু বলতে পারি, বাংলায় কলকাতা কর্পোরেশন ইলেকশন সুষ্ঠু নির্বাচন হয়েছে। এর আগের যত কলকাতা কর্পোরেশন ইলেকশনের নজির রয়েছে তার মধ্যে অন্যতম শান্তিপূর্ণ একটা ইলেকশন হয়েছে। এর আগে যে ইলেকশনের নজির ছিল বাংলায়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলা তার সংস্কৃতিগত পরিবর্তন নিয়ে আসছে ধীরে ধীরে নির্বাচনের ক্ষেত্রে, এবং আমরা আশাবাদী গোটা রাজ্যে সেভাবে নির্বাচনই ঘটবে। বটে। সজলদার কাছে এইটা তো সুষ্ঠু সজলদার নির্বাচন। কাছে 30 সেকেন্ড এই সময় দেব, সব্যসাচী নির্বাচন হাত তুলেছেন। ত্রিপুরায় হয়ে 30 গেলে সেকেন্ড, বলুন। তোমাদের কত ফাটে। না, ত্রিপুরাতে ভিভিপ্যাটের কি কেন কি দাবি না না করলেন না? অ্যাকশন সজলদা কি বলুন। বললেন? না, না, ত্রিপুরায় হলে এই আমাদের কত কি নির্বাচন যদি না, 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 সুষ্ঠু সজলদা, হয়ে শব্দটা থাকে, কি বললেন? ত্রিপুরায় হলে তোমাদের কত কি বললেন শব্দটা? ফাটে ফাটে কি কিসের কথা ফাটে। বলছেন? কিসের কথা বলছেন? ফাটে ফাটে। কিসের কথা বলছেন? আমরা কোনো ব্যক্তিগত আক্রমণে যাব না। ত্রিপুরাতে ভিভিপ্যাটের কেন দাবি, ভিভিপ্যাট আরে বুক ফাটে, বুক ফাটে, আরে বুক ফাটে। একেই তো 12% নেমে গেছো গো দাদা, কেন 2% নামাচ্ছ এসব বলে? রিপাবলিকের দর্শক যথেষ্ট শিক্ষিত, ভদ্র, মার্জিত দর্শক। অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। যথেষ্ট সজল বাবু, আপনার শিক্ষিত, উত্তর ভদ্র, নেব আমি। মার্জিত দর্শক। উত্তর নেব এই বিষয়ে, ছি, ছি, সজল ছি। বাবু। আরে পাগল আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, দেবাংশু হয়তো জানে না যে বিজেপির জাম্পটা এরম ভাবেই হয়, 2 থেকে 88, 3 থেকে 77, 12% নেমে গেছে। সামনে বার ওরা দেখতে পাবে জাম্পটা কিরম ভাবে হয়। এই সমস্ত ভুলভাল কথা না বলাই ভালো। আমি শুধু ত্রিপুরা সংক্রান্ত একটা কথাই ওকে জিজ্ঞাসা রকেট করি, উঠে গেলে জানো তো দাদা, যত ত্রিপুরায় তাড়াতাড়ি যেটা রকেট ওঠে হয়েছে, আকাশে গিয়ে ওদের মিলিয়ে যায়, ভাষায় তারপরে আর সেটা দেখা যায় না। বেআইনি। তাহলে অন্তত ছেড়েছো আশা করি স্বীকার কালী করুক, পুজোতে। পশ্চিমবঙ্গে যেটা হয়েছে সেটা অন্তত গণতান্ত্রিক নয়, সেটা অন্তত গণতান্ত্রিক নয়, এইটুকু তো স্বীকার ও করতেই পারে। ও ত্রিপুরায় যদি ভিভিপ্যাট না থাকে, সেটা যদি অন্যায় হয় ওর ভাষায়, তাহলে ও স্বীকার করুক। পশ্চিমবঙ্গে আরে যেটা বাবা, আমরা হচ্ছে যখন এই সেটাও দাবি করেছিলাম, গণতান্ত্রিক তোমরাই এসে পদ্ধতির প্যানেলে সঙ্গে বলতে ওটা বেমানান। ত্রিপুরা নির্বাচন সেটা কমিশন বোধহয় জানে, সঠিকভাবে বিজেপি কি করবে? গণতান্ত্রিক নয়। মহা মুশকিল তো। সন্ন্যবাবুর কাছে ওখানে যাবো। নির্বাচন কমিশন জানে, সন্ন্যবাবুর এখানে কাছে তৃণমূল যাবো। জানে, এটা কি করে হয় দাদা? সন্ন্যবাবুর ওখানে কাছে নির্বাচন যাবো। কমিশন জানলে এখানেও নির্বাচন সব্যসাচী কমিশন হাত জানে। তুলেছেন, সব্যসাচী হাত তুলেছেন। আপনি এই পুরোপর সংক্রান্ত এবং প্রচুর সজল মামলা বাবু, লড়ছেন, নির্বাচন কমিশনের আমি ভূমিকা যেটা কি বলি- সমালোচনার ঊর্ধ্বে? আমি যে কথাটা বলছি, যে দেবাংশুর বক্তব্য আমি শুনলাম এবং সজলবাবুর বক্তব্য শুনলাম। দেখুন, পশ্চিমবঙ্গের নির্বাচনে কেন ভিভিপ্যাট লাগেনি বা ত্রিপুরায় কেন লাগেনি, দুটোই ভুল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর থেকে অনেক বৃহৎ ইস্যুতে আমরা আজকে কথা বলবো, সেটাই এক্সপেক্টেড। কারণ নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ, স্বাধীন, স্বতন্ত্র সংস্থা। এই সংস্থার কোনো একজন কমিশনার, তিনি যদি একটি প্রেস কনফারেন্স করতে করতে তিনি বারবার করে বলেন যে আমি 4টি পুরসভায়, মানে নগর নিগম কর্পোরেশনের ভোট তার দিন ঘোষণা করছি, রাজ্য সরকারের পক্ষ থেকে দিন বলা হয়েছে বলে, আর বলে 5 নম্বর আদালতে বললেন হাওড়ায় ভোট করাবো, কিন্তু ঘোষণা করার সময় বললেন রাজ্য সরকার জানাননি। আমার কাছে ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টে দেখা যাচ্ছে, যেটা আদালতে দেওয়া ডকুমেন্ট, যে হাওড়া কর্পোরেশনেও তারা ভোট করাবেন 22শে জানুয়ারি। আমি বলছি, দেবাংশু নিশ্চিতভাবে ও যদি পলিসি মেকিং অথরিটিতে থাকে তৃণমূল কংগ্রেসের, অথবা মুখপত্র হয়, স্বাভাবিকভাবেই তার দলের অবস্থান থেকে বলতে পারে, কোনো অসুবিধে নেই, এটা তার বলার কাজ। কিন্তু একজন নির্বাচন কমিশনার, যার ভূমিকা
আমাদের যে কোনো সন্দেহের ঊর্ধ্বে থাকতে হবে সেই নির্বাচন কমিশনারের আইনগত জ্ঞান, সংবিধান সম্পর্কে জ্ঞান এবং আদালতের সম্পর্কে আস্থা এমন যে তিনি আদালতে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন এবং পাবলিকলি মিথ্যে কথা বলছেন। আমার মনে হয় এই জায়গার পর দাঁড়িয়ে এই প্রতিষ্ঠান সম্পর্কে একটা প্রশ্ন আসতে পারে। আমি তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করব না, তাদের রাজনৈতিক কথা তারা বলতেই পারেন। দেবাংশু এখানে রাজনীতি করতে এসেছেন, তার দলের কথাকে ডেমনস্ট্রেট করতে এসেছেন, কিন্তু নির্বাচন কমিশনার সৌরভ দাস মহাশয় তিনি কাকে কাকে কোন অদৃশ্য শক্তিকে তুষ্ট করবার জন্য আজকে এই ধরনের অসাংবিধানিক কার্যকলাপ করে যাচ্ছেন তাকে কিন্তু জবাবদিহি করতে হবে, কারণ তার যে পজিশন স্থান সেটা কিন্তু সংবিধান মোতাবেক একজন হাইকোর্টের বিচারপতির পজিশন বা স্থানের মতন, যেটা নিরপেক্ষ থাকবে, সন্দেহের ঊর্ধ্বে থাকবে, এটাই স্বাভাবিক। আমি কিন্তু আসবো, আজকে আর সেটা বেশ, দেখা যাচ্ছে না। বেশ, আমি সন্ময় বাবুর কাছে আসবো, আমি দেবাংশুর কাছে উত্তর নেব এই বিষয়ে। সন্ময় বাবুর কাছে আসবো। সন্ময় বাবু, ত্রিপুরার প্রসঙ্গে ভিভিপ্যাটের কথা কেন বলা হলো না? দেবাংশু ডিবেট টেবিল থেকে প্রশ্ন তুলেছেন, তার সঙ্গে আমি একটা প্রশ্ন জুড়ে দেব, যেটা শুরু থেকেই আপনাদের বলা হচ্ছে যে পরাজিত আপনারা হতে চলেছেন, সেটা ভেবে কলকাতাতে আপনাদের কোনো সংগঠন নেই ভেবে এই ধরনের অভিযোগ আপনারা করতে শুরু করেছেন এবং নির্বাচন কমিশনের বৈঠকেও আপনারা বৈঠক ছেড়ে চলে আসেন, বৈঠক থেকে ওয়াকআউট করেন। না দেখুন, একটা কথা মীনাক্ষী আপনাকে বলি, আলোচনার স্তরটা আমরা বড্ড বেশি নিচে নামিয়ে ফেলছি। যে বিষয়গুলো প্রাসঙ্গিক নয় সেই সব বিষয়ে ঢুকে পড়ছি। আমি খুব স্পেসিফিক কয়েকটা শব্দবন্ধ আপনাদের ব্যবহার করব। আপনারা নির্বাচন কমিশনার সৌরভ দাস কথাটা ব্যবহার করছেন, আমরাও চাই নির্বাচন কমিশনার সৌরভ দাস কথাটা বলতে, কিন্তু তিনি যে স্তরে নামিয়ে ফেলেছেন, তিনি তৃণমূল কংগ্রেস নেতা সৌরভ দাস বলাটাই বোধহয় সমীচীন। সৌরভ দাস যখন মানে পঞ্চায়েত দপ্তর থেকে রিটায়ার করেন এবং তারপরে তাকে নির্বাচন কমিশনের পদে নিয়ে যাওয়া হয়, সেই সময় রাজ্যের সাংবাদিকদের মুখে শুনেছিলাম যে তার আনুগত্য নিয়ে যখন কথা বলার প্রশ্ন করা হয়েছিল, তখন সুব্রত মুখোপাধ্যায়, প্রয়াত বিধায়ক সুব্রত মুখোপাধ্যায় মন্ত্রী, তিনি বলেছিলেন যে পঞ্চায়েত দপ্তরের যে ম্যানেজমেন্টটা, অর্থাৎ কয়েক কোটি টাকার যে মিসম্যানেজমেন্টটা খুব নিপুণ দক্ষতাই সৌরভ দাস সামলেছেন, ফলে তার উপর ভরসা করা যায়। এক, দ্বিতীয়ত যে কথাটা আপনাকে বলি, এই যে কথাটা বলছেন না, সাংবাদিকদের জিজ্ঞেস করে দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, সাংবাদিকদের কাছে একান্তে আলাপচারিতায় এই সৌরভ দাস স্বীকার করেছেন এবারে যে ভিভিপ্যাট ব্যবহার করলে দিদিমণি রেগে যেতে পারেন, ম্যাডাম রেগে যেতে পারেন, এই কথাটা বলেছেন। আমি দায়িত্ব নিয়ে প্রমাণ দিতে পারি প্রয়োজন হলে। তৃতীয়ত যে কথাটা আপনাকে বলি, একটা নির্বাচন কমিশনার, আপনারা বলুন তো, সেটা হচ্ছে একটা কলকাতা কর্পোরেশন নির্বাচন হচ্ছে 19 তারিখ, তার রেজাল্ট কাউন্টিং হবে কবে? 21 তারিখ। অর্থাৎ রিপোলিং এর জন্য সারা ভারতবর্ষের সমস্ত নির্বাচন ক্ষেত্রে 2 থেকে 3 দিন হয়, এখানে 1 দিন রাখা হলো। কেন, কিসের জন্য? এইখানেই তো নিজের পদটাকে তিনি নির্বাচন কমিশনার থেকে তৃণমূল কংগ্রেস নেতাতে পরিণত করেছেন। আচ্ছা বলুন তো, যেদিন অ্যানাউন্সমেন্ট হচ্ছেন ভোট, সেই দিন বলে দিচ্ছেন যে এখন থেকে নমিনেশন জমা দেওয়ার দিন শুরু হলো। অর্থাৎ দিদিমণি ম্যাডাম চেয়েছেন, তাই এই ডেটটা এইভাবে ডিক্লেয়ার করলেন। আচ্ছা বলুন তো, এই 4টে কর্পোরেশন নির্বাচন ডিক্লেয়ার করলেন তো 1 জানুয়ারি সংশোধিত ভোটার তালিকা তৈরি হয়েছে এবং সেখানে 18 বছর যাদের হয়ে গেছে তাদের ভোটাধিকার কিন্তু রিকগনাইজ হচ্ছে 1 জানুয়ারি থেকে, এবং যারা মারা গেছে তাদের ভোটার তালিকা থেকে নামটা বাদ যাবে। আমরা কি দেখলাম আচমকা যে ঘটনাটা দেখলাম, যে সেখানে বলা হলো পুরনো ভোটার তালিকার ভিত্তিতে ভোটটা হবে। আচ্ছা, আপনি যদি 22 জানুয়ারি ভোটটা করেন কর্পোরেশনে, কি অসুবিধা ছিল যে নতুন মানে আমি বলছি যাদের নাম 18 বছর হয়ে যাচ্ছে সেই যুবকদের আপনি ভোটটা দিতে দিলেন না কেন? বেশ কয়েকটা পদক্ষেপে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি দেবাংশুর কাছে উত্তরে যাওয়ার আগে আমি জানেন, হ্যাঁ, তিনি আর নির্বাচন কমিশনার নন, তিনি ম্যাডামের নেতা। এখান থেকে রিটায়ার করলে রাজ্যসভায় আবার একটা আসনের জন্য প্রত্যাশা। আমি আসছি দেবাংশু, অবশ্যই আপনার কাছে উত্তর তো নিতেই হবে আমাকে। নজরুল ইসলাম সাহেব অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমার সঙ্গে।
নজরুল ইসলাম সাহেব, যে পয়েন্টগুলো তুলে ধরা হলো বিরোধীদের পক্ষ থেকে, বিশেষ করে বিজেপির পক্ষ থেকে, যে রিপোলিং এর জন্য সময় না দেওয়া বা ভিভিপ্যাটের ব্যবহার না করা, যেখানে 2020 সালে যারা ইভিএম তৈরি করে যে সংস্থা, তারা এসে এখানে ডেমো দিয়ে গিয়েছেন, কমিশনের সঙ্গে বৈঠক হয়েছে, তারপরেও M3 ভিভিপ্যাট, M3 ইভিএম না আনা বা ভোটার স্লিপ না রাখা বা নোটার ব্যবস্থা না রাখা, এই প্রত্যেকটা পদক্ষেপে কোথাও না কোথাও কি তুষ্ট করার একটা প্রবণতা সামনে আসছে বিরোধীদের অভিযোগ? দেখুন, আপনি যে প্রশ্ন করলেন সেটা উত্তর দেওয়ার আগে দুটো কথা বলবো। একটা হচ্ছে যে আমাদের যে কোনো রাজনৈতিক নেতা, আমি একটা নির্দিষ্ট কোনো দলের কথা বলছি না, তারা কোনো অন্যায় কাজ কেন করছে জিজ্ঞেস করলে দেখায় অন্যরা করছে। তো অনেক লোক তো চুরি করে, ডাকাতিও করে, তাহলে কি আমি চুরি বা ডাকাতি করলে সেটা বেআইনি নয়? প্রথম আমার প্রশ্ন থাকবে। আর দ্বিতীয় প্রশ্ন, যখন কোনো একটা সাংবাদিক পদে থাকা যায় তখন তারা যে কথা বলে সেইটাকে খুব ঠুনকো করা উচিত নয়। যে এ কথাটা আগেও এসেছে, ধরুন যে হাওড়ার ভোট নিয়ে অ্যাডভোকেট জেনারেল রাজ্যের সর্বোচ্চ আইনের অফিসার এবং তিনি একটা মন্ত্রীর মর্যাদা ভোগ করেন। তিনি হাইকোর্টে দাঁড়িয়ে বলছেন যে রাজ্যপাল সই করে দিয়েছে, আর রাজ্যপাল বলছেন আমি সই করি। তো রাজ্যপাল তো রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ অফিসার, আর অ্যাডভোকেট জেনারেল তো আমি বললাম যথেষ্ট গুরুত্বপূর্ণ লোক। তাহলে দুজন লোক যখন দুই রকম কথা বলছে, দুটো একসঙ্গে সত্যি হতে পারে না, তখন লোক এটা কোন রকম বিচার না করে ধরে নিতে পারে যে অন্তত একজন মিথ্যা কথা বলছে। এরকম হওয়া উচিত না। এরপরে আসুন যে আমাদের যে চিফ ইলেকটোরাল অফিসার আছেন, তিনি কোন একটা পার্টির হয়ে কাজ করছেন কিনা সেটা পার্টির লোকেরা আমার থেকে ভালো বলতে পারবেন। তা আমি দু একটা আইনের ধারার উল্লেখ করছি। বেশ, আমি নজরুল ইসলাম সাহেব আমি আসবো, আমাকে সজল বাবুকে ছাড়তে হবে। তার আগে আমি দেবাংশুর উত্তর নেব এবং তারপর সজল বাবুর উত্তর নিয়ে আমি আসছি আপনার কাছে। দেবাংশু, আচ্ছা, প্রথম কথা হচ্ছে অনেকগুলো জমে রয়েছে সজল বাবু, সন্ময় বাবু। আমি প্রথমে একটা কথা বলি যে সন্ময় বাবু তার চিরাচরিত, মানে তিনি যেমন ইউটিউবে ফেক নিউজ ছড়াতে আর কি সিদ্ধহস্ত, সেভাবেই এখানেও একটা বলে গেলেন যে ম্যাডাম রেগে যেতে পারেন, সেটা নাকি বলেছেন, উনি কোথায় শুনেছেন আমি জানি না। ওনার কানে কানে গিয়ে সৌরভবাবু বলেছিলেন কিনা কথাটা, বা স্বপ্ন দেখে তিনি রাত্রিবেলা 2:30টার সময় কপালে ঘাম জমে ঘুম ভেঙে গেছিল কিনা, তবে এইটা উনি এখানে বললেন। আবার চ্যালেঞ্জ করলেন উনি নাকি এটা প্রমাণও করতে পারেন। অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, সেটা সন্ময়বাবু বলবেন উনি কিভাবে প্রমাণ করবেন। দেখুন, নতুন ভোটারদের কথা, আমি এই সমস্ত নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত টেকনিক্যাল বিষয় আমি তো অতটা অভিজ্ঞ নই, যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা বলবেন। তবে আমার ধারণা ইলেকশন প্রসেসটা যেহেতু আপনার 1 জানুয়ারির আগে থেকে শুরু হয়ে যাচ্ছে ইলেকশন প্রসেস, তো আমার ধারণা সেই অনুযায়ী কোন বুথে কত ভোটার এবং সেই ভোটার অনুযায়ী কিভাবে কি কোন বুথ ভাগ হবে না হবে কোথায় কি, আমার মনে হয় সেই কারণেই সম্ভবত আপনার নতুন যারা রয়েছেন আর কি, সেই নতুন মানে 1 জানুয়ারি 2022-এর হিসাব অনুযায়ী আমার ধারণা সেটা একটা কারণ হতে পারে। এটা আমি জাস্ট বললাম কারণ আমার সত্যি সত্যি বলছি আমার এই ইলেকশন প্রসেস এবং নির্বাচন কমিশনের টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে আইডিয়া নেই। কিন্তু যেটা আমি বলছি যে তৃণমূল কংগ্রেসের নতুন ভোটার যুক্ত হলে সমস্যাটা কোথায় হবে বলুন তো? 2021-এর নির্বাচনেও তো নতুন ভোটাররা যুক্ত হয়েছিল, তাদেরকে নিয়েই তো ভোট হলো। তারপরের গুলোতেও তো নতুন ভোটাররা যুক্ত হয়ে তাদেরকে নিয়ে ভোট হলো। তো নতুন ভোটাররা যুক্ত হলে আমাদের সমস্যা কোথায় হবে? সবাই তো বাংলার ভোটার। কেউ তো, মানে আমার কথা হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ বা গুজরাট থেকে প্লেনে করে ট্রেনে করে পার্টি অফিস থেকে ধরে নিয়ে আসা ভোটার তো কেউ নয়। ফলে আমরা ভয় পাবো কেন? এরা বাংলার মানুষ ভোটার, এরা বাংলার কাজ দেখেছে। এরা বিজেপি নেতাদের অর্থের বিনিময়, নারীর বিনিময় টিকিট বিক্রি হয় সে কথা বিজেপি নেতাদের মুখ থেকে শুনেছে। এরা বিজেপির অধঃপতন ক্রমাগত দেখেছে এবং এইগুলো এরা তৃণমূল কংগ্রেসকে ভোট করেছে। ফলে আমরা কেন চাইবো না কেউ আসুক? মহা মুশকিল। তো এটা যুক্তি থাকতে হবে তো কথা। সজল বাবুকে টোটাল 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিটের মধ্যে বলুন। ওরা গুজরাট থেকে ভোটার আনেনি ঠিক, বিহার থেকে পিকে কে নিয়ে এসছে এবং তাকে ভবানীপুরের ভোটার করেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উনি বললেন সন্ময় বাবু ফেক নিউজ ছড়ায়।
আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে ওর কথা অনুযায়ী সন্ময়বাবু ফেক নিউজ ছড়ায়, কিন্তু এরকম যারা ভুলভাল ভাটের নিউজ, যাকে আমরা পাড়ার ভাষায় বলি, যে দলে আবার ফিরলে গেটে চৌকাট হয়ে শুয়ে থাকবো, হ্যাঁ, এই ধরনের কথা অন্তত সন্ময়বাবুরা বলেন না। কথাটা সহজ হচ্ছে, যথেষ্ট ম্যাচিউর ব্যক্তি, এটার সাথে এটা তুলনার একটা খবর হলো একজন লোকের একটা কমিটমেন্ট, একটা বক্তব্য, সেটার সঙ্গে আপনি সবচেয়ে বড় নেত্রী, সেই মানুষটা, সেই এক মিনিট আমায় বলে নিতে দাও, সেই মানুষটা আজকে এত লড়াইয়ের পর তিনি আজকে একটা ইভিএম কিনছেন। সেই ইভিএমটা কিভাবে খুঁজে কিনছেন? ওএলএক্স ঘেটে ঘেটে ফেলে দেওয়া যত মাল আছে, যেগুলো রিজেক্টেড, যেগুলো আর চলবে না আগামী নির্বাচনগুলোতে, দলে নারী এবং টাকার খেলা নিয়ে হতো, সেই মেশিনগুলো কিনছেন। এটার উদ্দেশ্য, আরে বিজেপি তো আরে হ্যাঁ তাই মানলাম, তো মেনে নিলাম তোমার কথা অনুযায়ী, কিন্তু আমার প্রশ্নগুলোর উত্তর দাও। যিনি দেবী প্রতিমার প্রতীক, আরে আমরা তো অসুরের দল, যিনি দেবী প্রতিমার প্রতীক, এই তো তিনি এগুলো করলেন কি করে? থ্যাংক ইউ অ্যাডমিট করার জন্য আবার পুজো আসছে। আরে দোষ তোমার থ্যাংক ইউ, আমার প্রশ্নের উত্তর দাও, আমার প্রশ্নের উত্তর তুমি দাও। নিজেদের অসুরের দল বলছো, আমি থ্যাংক ইউ বলছি, অসুবিধা কোথায় হচ্ছে? সজলদার প্রশ্ন হচ্ছে যে আমরা না হলে অধম, তাহলে অন্যরা উত্তম হবে না কেন, বা দেবাংশুরা উত্তম হবে না কেন? উত্তম তো আমরা উত্তম বলি, আমাদের দলের কোন সদস্য এটা বলতে পারেনি তৃণমূলে টাকা আর নারীর খেলায় টিকিট বিতরণ হয়, এবং তারপরও আমরা চুপচাপ বসে আছি, কারণ লোকটা তো সত্যি কথাই বলছে, বেশি কথা বলবো না বাবা। এই বিষয়ে প্রশ্ন করা হলে আপনি একটু আগে ত্রিপুরার উদাহরণ দিয়েছেন, অন্য জায়গার উদাহরণ দিয়েছেন। মানুষ উত্তম দলকে দলের লোকেরা সেই বাসবার, আরে পুলিশের গাড়ি বাজিয়ে বলতো ধপাধপ করে যে সব টাকা কত আছে, দুটো উপনির্বাচন গেছে, তিনটে দল নির্বাচন গেছে, কলকাতায় পুনর্মুচিক ভবন হয়েছে, যোগদান মেলার বদলে ওই বাসকাট নিয়ে বিয়োগদান মেলার আয়োজন হয়েছে, সব শুরু হয়ে গেছে দাদা, মুসল পর্ব শুরু হয়ে গেছে। বাংলার মানুষ উত্তমের দল আর অধমের দলের তফাৎটা করতে পেরেছে, সমাজ আগে থেকে শুরু হয়ে গেছে। সজলরা এক সেকেন্ড, আমরা বোধহয় আলোচনাটা করছি নির্বাচন কমিশনের মতন প্রতিষ্ঠানকে কি করে ভালো করে কাজ করানো যায়। একেবারে এটাকে যদি আমরা তৃণমূল আর বিজেপির কেউরে পরিণত করি, সেটা বোধহয় এই প্রশ্নের কোনো উত্তর দেবে না। একেবারে আমার বক্তব্য খুব পরিষ্কার। একেবারে আমি আসবো শুভরাজি আপনার বক্তব্যে। সজল বাবুকে অসংখ্য ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। সজল বাবুকে আমাকে ছাড়তে হবে, অসংখ্য ধন্যবাদ। আমি এবার আপনার প্রশ্নে আপনার কাছে যাব এবং প্রশ্ন একটা যোগ করে দেব যে সামনেই আরো পুর নিগমের নির্বাচন রয়েছে, তার আগে আবার একটা আইনি লড়াই, আবার নির্বাচন কমিশন কাঠগড়ায় তুলে সেই লড়াই চলবে, আবার একই দাবি। কোথাও না কোথাও কি বারবার ঘুরে আসছে শুধুমাত্র রাজনৈতিক কারণে, এইগুলো শুধুমাত্র রাজনীতির খেলাতে এই অভিযোগগুলো তোলা হচ্ছে, যা আদালত পর্যন্ত করাচ্ছে? এটার একটা সামগ্রিক উত্তর আমাদের আদালতের কাছ থেকেই নিতে হবে। প্রশ্নটা তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস নয়, প্রশ্নটা হচ্ছে সংবিধান। প্রশ্নটা হচ্ছে সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদ। সেখানে যে নির্বাচন কমিশনের উপর ন্যস্ত যে কর্তব্য আছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এটা শুধুমাত্র করলেই হবে না, এটা দৃশ্যত হতে হবে নির্বাচনটা স্বাধীন হয়েছিল এবং শান্তিপূর্ণ হয়েছিল। এই কাজটা করতে গেলে কতগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে। যিনি নির্বাচন কমিশনার হবে তার উপরে কিছু অ্যাডিশনাল ডিউটি থাকে, কর্তব্য থাকে। প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায় বা বিজেপি বা সিপিআইএম বা কংগ্রেস দিয়ে হবে না। নির্বাচন কমিশনার তিনি যদি তুষ্ট করার মানসিকতায় কাজ করেন, তাহলে কখনোই কাজ হতে পারবে না। 2013-তে মীরা পান্ডেকে নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করছেন না। 2013-র পঞ্চায়েত ভোটের মীরা পান্ডের যেভাবে আইনি লড়াই করেছিলেন, তারপরেও তৃণমূল কংগ্রেস জিতেছিলেন, তারপরেও কিন্তু মীরা পান্ডেকে মানুষ মনে রাখছেন। কিন্তু তারপর থেকে আমরা দেখলাম সুশান্ত রঞ্জন উপাধ্যায়, কিছুদিনের জন্য আলাপন বন্দ্যোপাধ্যায়, এবং তারপর এই আস্তে আস্তে এই সৌরভ বাবু, এদের প্রত্যেকের কাজটাই দেখা গেল এরা প্রত্যেকে তুষ্ট করবার চেষ্টা করেছেন। যারা তুষ্ট করবার চেষ্টা করছেন সেই সমস্ত অফিসার বা প্রাক্তন অফিসারদেরকে হুঁশিয়ারি দেবার সময় যে আপনারা সংবিধানের নামে শপথ নিচ্ছেন, কোন রাজনৈতিক দলের কে তুষ্ট করবার জন্য নিচ্ছেন না। এই জায়গাটা তারা যদি না কাজ করেন, তাদেরকে ঘেরাও করে রাখতে হবে, প্রয়োজন হলে তাদেরকে আটকাতে হবে, তাদেরকে প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে আদালতে পৌঁছাতে হবে, তাদের মুখোশগুলো খুলতে হবে। রাজনৈতিক দল তো তার কথা বলবে,
দেবাংশু তার কথা বলবেন, সজল বাবুরা তার কথা বলবেন, সিপিআইএম তাদের কথা বলবে, কংগ্রেস তাদের কথা বলবেন, কিন্তু যিনি কর্তব্যরত অফিসার তিনি যদি কোনো রাজনৈতিক দলকে, সরকারকে যদি তুষ্ট করার চেষ্টা করেন, তাহলে তার জন্য সাংবিধানিক যে নিদান আছে সেটার কঠোর প্রয়োগ আদালতের মাধ্যমে করানোটা এবং প্রয়োজন হলে আসল জায়গায় অর্থাৎ ইমপিচেবল পোস্ট পার্লামেন্টে পর্যন্ত ইমপিচমেন্ট মোশন আনাটা প্রয়োজন বেশ, হয়ে পড়েছে। আমি নজরুল ইসলাম সাহেবের কাছে একবার যাব, যেখানে তিনি আইনের দিকটা বলছিলেন যে প্রশ্নগুলো। আমি আসবো দেবাংশু, অবশ্যই আসবো। আমি দেবাংশু উত্তর নেব অবশ্যই, কিন্তু আইনের জায়গাটা বুঝে নিয়ে আমি আবার উত্তরটা নেওয়ার চেষ্টা করবো দেবাংশু। যেখানে নজরুল ইসলাম সাহেব আপনি বলছিলেন যে কিছু আইনের জায়গা রয়েছে, কমিশনের কি কি করা দরকার, কমিশন কি করতে বাধ্য, কমিশন কোন কোন জায়গার দিকে নজর রাখবে, এই বিষয়টা যদি আমরা ক্লিয়ার হই তাহলে হয়তো আমাদের এই ডিবেটে আরেকটু সুবিধা হবে। না দেখুন, আমাদের যে স্টেট ইলেকশন কমিশন আছে সেটা যে 324 থেকে 29 সংবিধানে যে ধারা আছে সে অনুসারে নয়, 243 জেড এ ধারা অনুসারে মিউনিসিপ্যালিটি ইলেকশন হয় এবং সেখানেও এখানকার স্টেটের ইলেকশন কমিশনকে সেরকম ক্ষমতা দেওয়া হয়েছে যেরকম 324 থেকে 29 হ্যাঁ, 1 মিনিট সময় আছে, ভারতের বলুন। ইলেকশন কমিশনকে অধিকার দেওয়া আছে 1 নম্বর। দ্বিতীয়, এটা ঠিক যে ইলেকশন কমিশন একবার নিয়োগ হয়ে গেলে তিনি ইচ্ছে করলে স্বাধীনভাবে কাজ করতে পারেন, কিন্তু আমাদের এই মিউনিসিপ্যালিটি ভোট করার ক্ষেত্রে দুটো আইন, যেটা ওই সংবিধানে যে ক্ষমতা দেওয়া হয়েছে সে অনুসারে রাজ্য সরকার একটা স্টেট ইলেকশন কমিশন অ্যাক্ট করেছে, আর একটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল ইলেকশন অ্যাক্ট। এখন মিউনিসিপ্যাল ইলেকশন অ্যাক্ট যদি দেখেন সেখানে কিন্তু রাজ্য সরকারকে অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে 36 ধারা অনুসারে, আমি ধারা বলে দিচ্ছি, যে রাজ্য সরকার ইলেকশন কমিশন মানে সিইওর সঙ্গে কথা বলে কখন ভোটটা করাতে হবে, কটা থেকে কটা করাতে হবে, এইটা প্রথমে নোটিফিকেশন করবে এবং এই নোটিফিকেশন পরই 37 নম্বর ধারা অনুসারে চিফ ইলেকটোরাল অফিসার তিনি নোটিফিকেশন করতে পারেন। এখানে চিফ ইলেকটোরাল অফিসার খুব বেশি স্বাধীনতা নাই, এটাও আমাদের জানাতে হবে। কিন্তু এই যে ইলেকশন কমিশন অ্যাক্ট আছে তার 8 নম্বর ধারাতে যেটা বলা আছে যে স্টেট গভর্নমেন্ট যেটা করবে নোটিফিকেশন, সেটা ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলার পর করবে। এখানে কিন্তু এই কথা বলা নেই যে ইলেকশন কমিশন চাইলেন না কিন্তু স্টেট গভর্নমেন্ট করে দিতে পারে। অতএব ইলেকশন কমিশন যদি স্বাধীনভাবে কাজ করতে চায় তাহলে তিনি ইনসিস্ট করতে পারেন যে কবে ভোট করাতে হবে এবং কটা থেকে কটা করাতে হবে। স্বাধীনভাবে কাজ করার জায়গাতেই প্রশ্ন, আপনার 1 মিনিট সময় শেষ। দেবাংশু, স্বাধীনভাবে কাজ করার জায়গাতেই প্রশ্ন যে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না নির্বাচন কমিশন। না, যথেষ্ট স্বাধীনভাবে নির্বাচন কমিশন কাজ করতে পারছেন, বরং খোলা মনে মানে যথেষ্ট সময় পাচ্ছি না আমরা সেটা বলার, উত্তর দেওয়ার। যেমন ধরুন বিরোধীরা 1 মিনিট করে 5 মিনিট উত্তর দিলে আমাদের উত্তর 1 মিনিটে, যাই হোক আমি তাও 10 সেকেন্ড নষ্ট, আপনি রিপিট টেলিকাস্ট দেখে নেবেন, সবথেকে বেশি এয়ার টাইম দেবাংশু। না, সেটা হতে পারে, এটা সম্ভব। যাই হোক আমি বলি সেটা হচ্ছে যে যথেষ্ট মানে একদম ফ্রি হ্যান্ডেড মানে বাধা বিঘ্নহীনভাবে রাজ্যে নির্বাচন কমিশন কাজ করেন। এখন মীরা পাণ্ডের কথা বারবার তোলা হয় কারণ মীরা পাণ্ডে কিছু সময়ের জন্য মিডিয়ার এয়ার টাইম পেয়েছিলেন, কিছুদিন তাকে নিয়ে সান্ধ্য ডিসকাশন হয়েছিল, সেটা বিরোধীদের জন্য বিরাট একটা আহ্লাদের কারণ হতে পারে। কিন্তু বাস্তব ভিত্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস যে নির্বাচনগুলোতে সবচেয়ে বেশি অভিযোগ করা হয়েছে বা সবচেয়ে বেশি শান্তিপূর্ণ বলা হয়েছে, সেই প্রত্যেকটা নির্বাচনে আপনি ফলাফল দেখুন। এখানে একটা কথা আমাদের সব্যসাচীবাবু বলছিলেন, সেটা হচ্ছে তুষ্ট করার চেষ্টা। কেন তুষ্ট করতে হবে? তুষ্ট তো তখন করতে হয় যখন আমি পলিটিক্যালি একটা এমন কন্ডিশনে থাকি যেটা স্টেবল নয়, যখন আমার পায়ের তলার মাটিটা শক্ত নয়, তখন কেউ আমাকে তুষ্ট করে আমায় প্রসন্ন করবে, কারণ সেই জায়গাটা আমি ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটবো। এখন আমার সেই পরিস্থিতি নেই, আমার পায়ের তলার মাটি শক্ত, আমার রাজনৈতিক জমি শক্ত, তাহলে আমাকে কেউ কেন তুষ্ট করার চেষ্টা করবে? আর আমার কেন প্রয়োজনই বা হবে যে তার যে সে আমায় তুষ্ট করবে? তাহলে সেই জায়গা থেকে 10 সেকেন্ড সময়, 10 সেকেন্ড সময় সন্ময়বাবুকে, 10 সেকেন্ড সময় সব্যসাচীবাবুকে, 10 সেকেন্ড সব্যসাচীবাবু, 10 সেকেন্ড। উনি পোস্ট রিটায়ারাল বেনিফিট এনজয় করছেন ওখানে বসে,
সুতরাং ওনার পদ রাখতে গেলে যারা সরকারে আছেন তাদেরকে তেল দিতে হবে, এটা স্বাভাবিক কথা। এবং আরে দাদা, তারপর তেল দেওয়ার মানে কি? আরো অ্যাডিশনাল বেনিফিট তেল আছে। দেওয়ার মানে কোথায় কি? আরে অবশ্যই তেল দেওয়ার মানে এটাই যে একজন নির্বাচন কমিশনার তিনি আদালতে দাঁড়িয়ে বলছেন যে 22 তারিখে হাওড়ার ভোট হবে। আর স্বাভাবিক, রাজ্যপালের সই নিয়ে একটা মিসকমিউনিকেশন হয়েছে, এটা একটা এমন ব্যাপার কি হলো? রাজ্য সরকারের কাছে যদি রাজ্যপালের সই করা কাগজটা এসে থাকে, তার সঙ্গে সন্ময় বাবু 10 সেকেন্ড, সন্ময় বাবু 10 সেকেন্ড, দেবাংশুকে 1 মিনিট দিয়েছি আপনাকে 10 সেকেন্ড সময় নেই। 10 সেকেন্ড দিলে তো কথা বলা যায় না। দেবাংশু আচ্ছা, ফেক 20 গল্প সেকেন্ড। বলছিল না? হ্যাঁ, তাড়াতাড়ি। একটু শুনে নিন। হ্যাঁ। মিশনারিজ অফ চ্যারিটি নিয়ে ফেক টুইটটা করেছেন মমতা আপনি বন্দ্যোপাধ্যায় competition গতকাল নেমেছেন আমাদের দেবাংশুর সাথে? নেত্রী। এক দ্বিতীয় কথা হচ্ছে, একটা কথা স্পষ্টভাবে জেনে রাখুন, এই নির্বাচন কমিশনার বলেছিলেন যে একসঙ্গে সমস্ত পুরসভার ভোট করার মতো ক্ষমতা আমাদের নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই। সেই নির্বাচন কমিশনার ওই ম্যাডামকে সব্যসাচী বাবুর কথা অনুযায়ী তুষ্ট করার জন্য একই দিনে কিন্তু 27 ফেব্রুয়ারি পুরসভাগুলোর নির্বাচন দিব্যি করে দিচ্ছেন। আরে আর দাদা, কতটা নিচে নামাবে? বাকি পৌরসভার ভোটগুলো তো আলাদা আলাদা দুটো দফাতে হচ্ছে। কর্পোরেশনের পৌরসভার ভোটগুলো তো আলাদা আলাদা করে দুটো দফাতে হচ্ছে। আর আপনি আগে বলুন, আপনি সম্মানকে তখন বললেন ম্যাডাম রেগে যেতে পারেন, আপনার কাছে নাকি প্রমাণ আছে, আপনি প্রমাণ দিন। কে কোথায় কথা বলেছে প্রমাণ দিন। ওই আপনি আপনার ইউটিউব চ্যানেলে সব জায়গায় কে মমতা বন্দ্যোপাধ্যায় ফেক টুইট করেছে। আমার সময় শেষ, সামনে আরো চাচি পুরোনোদের ভোট, কিন্তু তার আগে বিতর্ক চলছে এবং নিশ্চয়ই এই বিতর্ক আবারও পরবর্তীকালে এই বিতর্কে টেবিলে আনতে হবে, কারণ এই বিতর্ক চলছেই। আপাতত অসংখ্য ধন্যবাদ সকলকে যারা জবাব চাই বাংলায় ডিবেটে যোগ দিলেন, অনলাইনে যারা যোগ দিলেন এবং যিনি ছিলেন স্টুডিওতে দেবাংশু প্রত্যেককে। একটা ছোট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি ব্রেকিং সেগমেন্ট নিয়ে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। করোনা আক্রান্ত মহারাজ শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি তিনি। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল। করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিসিসিআই সভাপতি। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক আপাতত স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। সৌরভ গাঙ্গুলি বিসিসিআই প্রেসিডেন্ট এবং ফর্মার ইন্ডিয়ান ক্রিকেট ক্যাপ্টেন ডিসেম্বর 27 অর্থাৎ গতকাল রাত্রে আমাদের এখানে কোভিড পজিটিভ স্টেটাস নিয়ে ভর্তি হয়েছেন। উনি মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি গতকাল রাত্রেই পেয়েছেন এবং কারেন্টলি হিমোডাইনামিক্যালি স্টেবল আছেন। মেডিকেল বোর্ড তৈরি হয়েছে ডক্টর সরোজ মণ্ডল, ডক্টর সপ্তর্ষি বাসু এবং ডক্টর সৌতিক পান্ডা, আর ডক্টর দেবী শেঠি এবং ডক্টর আফতাব খানের সাথে আমরা কনসালটেশনে আছি। এই সমস্ত ডাক্তাররা মেডিকেল বোর্ডের থ্রু দিয়ে is keeping a close watch on Saurabh Ganguly's health. রবিবার থেকে অসুস্থ বোধ করছিলেন মহারাজ। জানা গেছে সর্দি জ্বরের সঙ্গে ছিল শরীরে ব্যথা। সোমবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে, তারপর থেকে হাসপাতালে তিনি। হাসপাতাল সূত্রে খবর, ককটেল অ্যান্টিবডি দেওয়া হচ্ছে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে। হার্ট রীতিমতো হেলদি হার্ট, ভালো হার্ট, হার্টের ড্যামেজ কিছু হয়নি, সুতরাং আর মাইল্ড ধরনের প্রেজেন্টেশন, খুব অল্প উপসর্গ নিয়ে এসছে। সুতরাং এই মাইল্ড উপসর্গে আগের হার্ট ড্যামেজ না হওয়া কোনো হার্টের অসুখ, তাতে বাড়তি সমস্যা কিছু হওয়ার কথা নয়। যেহেতু মাইল্ড বলছেন, সৌরভের হার্ট খুব ভালো রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি সৌরভ গাঙ্গুলি বাড়িতে থেকে চিকিৎসা করা সম্ভব? এইটা হচ্ছে বায়োল্যাটারাল সিদ্ধান্ত নিতে হবে যে এখন যে অবস্থা আছে, যারা ডাইরেক্টলি যে চিকিৎসকরা চিকিৎসা করছেন তারা বলতে পারবেন যে মাইল্ড কোনো রকম সমস্যা তারা অ্যাপ্রিহেন্ড করছেন কিনা, আর পেশেন্ট হিসেবে তারও কথাবার্তা বলে সিদ্ধান্ত নিতে হবে যে সেইখানে যদি চলে যায় সেখানে যথেষ্ট ব্যবস্থা সৌরভ বাড়িতে নিশ্চয়ই আছে, আতঙ্কগ্রস্ত হওয়ার কারণ নেই। সুতরাং এটা মিউচুয়ালি ঠিক হয়। বছরের শুরুতেই হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। সাম্প্রতিক সময় বিদেশ যাত্রা করেননি, তবে নিয়মিত রিয়েলিটি শোয়ের শুটিং করেছেন মহারাজ। সম্প্রতি একটি বাংলা ছবির প্রিমিয়ারও গিয়েছিলেন। এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলিও। ওমাইক্রন আতঙ্কের মধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন সৌরভ। সংক্রমিত করোনা ভাইরাস ওমাইক্রন কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি। জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হয়েছে ল্যাবে। এসব মিলিয়ে ঘুরে ফিরে সেই একটি বিষয় যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের, করোনা ভাইরাস মানুষের পরিচয় দেখে না। তাই বড়দিনের হুল্লোড়ের পর এখন ভাবাচ্ছে বর্ষবরণের উৎসব। আর উৎসবে ভিড় সামলাতে প্রশাসন কি ভূমিকা নেবে?
সেদিকেও নজর সকলের। রিপাবলিক বাংলা। নজর রাখবো ব্রেকিং সেগমেন্টের দিকে। বিধাননগর পুর নিগম নির্বাচনে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছে কৃষ্ণা চক্রবর্তীর, তাপস চট্টোপাধ্যায়ের নাম। বিধাননগর পৌর নিগমের ভোট, তাতে সম্ভাব্য প্রার্থী তালিকায় কার কার নাম রয়েছে বিস্তারিত জানাবেন এই মুহূর্তে। সরাসরি রয়েছে নিউজ রুম থেকে আমার সঙ্গে সৃজিতা। সম্ভাব্য প্রার্থী তালিকায় কার কার নাম উঠে আসছে? ভিভিআইপি প্রার্থী বা যদি বলি নজর কাড়া প্রার্থী কারা? একেবারে মীনাক্ষী, যে বিষয়টি সামনে উঠে আসছে যে আগামী 22শে জানুয়ারি যে পুর নিগম ভোট রয়েছে, বিধাননগর পুর নিগমের ভোট হতে চলেছে এবং সেখানে সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম উঠে আসছে কৃষ্ণা চক্রবর্তী, অবশ্যই একটি গুরুত্বপূর্ণ নাম উঠে আসছে তৎকালীন ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জির নামও। তবে এই বিষয়ে আমি একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই যে বিধাননগর পুর নিগম এবং এর আগে এই বিধাননগর পুর নিগমের রাজনীতিতে প্রচুর রাজনৈতিক জল গড়িয়ে গিয়েছে। সব্যসাচী দত্তের পদ ইস্তফা দেওয়া, মেয়র পদ থেকে ইস্তফা দেওয়া এবং তার বিপরীতে সুজিত বোসকে সামনে আনার চিন্তাভাবনা অনেকেই করেছিলেন এবং তারপর দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ আলোচনার পর তৎকালীন চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তী, তাকে এই মেয়রের ভূমিকায় রাখা হয়। যে তিনি সেই সময় চেয়ারপারসন ছিলেন, তাকে সেখান থেকে তুলে আনা হয় এবং ডেপুটি মেয়র পদে ছিলেন তাপস চ্যাটার্জি। আবার এই নামগুলি নতুন করে ঘুরে ফিরে সম্ভাব্য তালিকায় উঠে আসছে, যেখানে গুরুত্ব পাচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী, গুরুত্ব পাচ্ছেন তাপস চ্যাটার্জি। কাজে আগামী যখন কলকাতা পুর নিগমের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোট হয়েছিল, সেই সময় আমরা জানি যে বারংবার ফিরহাদ হাকিমের নামটাই উঠে আসছিল মেয়র হিসাবে। এবারও কি বিধাননগর পুর নিগম ভোট হওয়ার পর যদি শাসক দল ক্ষমতায় ফেরে, তাহলে কি কৃষ্ণ চক্রবর্তীর নামটা ফের আরেকবার মেয়রের ভূমিকায় উঠে আসবে? প্রশ্ন থাকছে। সেই সময় সব্যসাচী বাবু তিনি দল ত্যাগ করেছিলেন, দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন এবং ফের তিনি আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। সেই জায়গায় দাঁড়িয়ে সব্যসাচী বাবুকে ফের আবার নিজের জায়গা ফিরে পাবেন তৃণমূলের মাটিতে, নাকি যে দূরত্ব তার সঙ্গে তৃণমূলে তৈরি হচ্ছে সেই দূরত্বটা থেকে যাবে? সেই প্রশ্নটাও কোথাও না কোথাও গিয়ে থাকছে। যদিও সব্যসাচী দত্তর সঙ্গে সুজিত বোসের যে সম্পর্ক এবং সার্বিকভাবে গোটা তৃণমূলের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক যে খুব একটা ভালো জায়গায় নেই তা সবাই জানে। কাজে আগামীতে বিধাননগর পুর নিগমে কৃষ্ণা চক্রবর্তী, তাপস চ্যাটার্জির পাশাপাশি আর কোন নাম উঠে আসতে পারে সেই দিকে আমাদের নজর থাকবে মীনাক্ষী। একেবারে তার পাশাপাশি নজর থাকবে নতুন প্রার্থী কারা হতে চলেছেন। ধন্যবাদ সৃজিতা। নজর রাখবো আসানসোলের দিকে। আসানসোল পুরসভার পুর নির্বাচনে বিজেপির প্রার্থী মনোনয়নে আবেদন বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে, যেখানে আবেদনপত্র ড্রপ বক্সে জমা করার কথা বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। বিস্তারিত জানাবেন সৌমেন, রয়েছেন এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমার সঙ্গে। সৌমেন, আমরা এখানেও দেখেছিলাম যে ছবি, সেটারই পুনরাবৃত্তি হচ্ছে আসানসোলে, যেখানে ড্রপ বক্সে আবেদনপত্র করা যাবে মনোনয়নের জন্য। কি তোমাকে জানিয়ে রাখি যে আসানসোলে তুমি জানো যে 4টে পুর নিগমে ভোট রয়েছে, আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর এবং চন্দননগরে। এর মধ্যে আসানসোলে কোনো দলের তরফে এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। আর মাত্র কিছুদিন তারপর মনোনয়নপত্র তুলতে হবে, তারপর প্রচার এবং 22 তারিখে ভোট রয়েছে। এখন আসানসোল বিজেপির তরফে পরিস্থিতি যে যথেষ্টই সঙ্গীন, সেটা তাদের একটা পদক্ষেপ থেকে বোঝা যাচ্ছে। সাম্প্রতিককালে তুমি জানো যে বিজেপির বিভিন্ন ফলাফলে যথেষ্ট খারাপ হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে প্রার্থীর তালিকা তারা তৈরি করতে পারছে না, তাহলে প্রার্থীরা দেবে কী করে, ভোটটা করবে কি করে তারা? সেই জায়গায় দাঁড়িয়ে তারা একটা পন্থা নিয়েছে, তারা একটা ড্রপ বক্স তৈরি করেছে। আসানসোল বিজেপি যে সদর কার্যালয় রয়েছে সেখানে একটা ড্রপ বক্স দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এলাকার বিজেপি কর্মীরা তারা প্রার্থী হতে চাইছেন, তারা এই ড্রপ বক্সে আপনাদের সিভি ফেলুন। সেই সিভি দেখে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে যদি যোগ্য প্রার্থী বলে আসানসোল বিজেপি নেতৃত্ব এবং রাজ্য বিজেপি নেতৃত্ব মনে করে, তাহলে তাদেরকে টিকিট দেওয়া হবে। সেই ড্রপ বক্সে সিভি পড়তে শুরু করেছে, সেগুলিকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হবে। করার পর আগামী 2 থেকে 3 দিনের মধ্যে প্রার্থী তালিকা আসানসোল বিজেপি নেতৃত্ব ঘোষণা করতে পারবে বলে মনে করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই শাসক দলের বক্তব্য যে আমরা আর 1-2 দিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেবো। বিজেপির অবস্থা এতটাই খারাপ যে তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না, শেষ পর্যন্ত ড্রপ বক্স তৈরি করতে হচ্ছে। যেভাবে চেক বক্সের মধ্যে চেক ফেলা হয়, সেভাবে ড্রপ বক্সের মধ্যে এবার সিভি ফেলতে হবে। সেই সিভি বিশ্লেষণ করা হবে, অ্যানালিসিস করার পর তারপর প্রার্থী তালিকা তৈরি হবে। এই বিজেপি দিয়ে রাজ্য চলবে, এই বিজেপি দিয়ে এলাকার উন্নয়ন হবে, কটাক্ষ করছে শাসক দল। মীনাক্ষী, ধন্যবাদ সৌমেন। কুলতলির পর এবার ঝড়খালিতে বাঘ আতঙ্ক। সকালে কুলতলিতে ধরা পড়েছে বাঘ এবং তারপর এবার ঝড়খালিতে বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে। ঝড়খালির বাসিন্দারা তারা বলছেন যে ছাপ পাওয়া গিয়েছে সেই পায়ের ছাপ বাঘেরই হবে। এরপরই তারা বন দপ্তরে খবর দিয়েছেন। শ্রাবণী রয়েছেন এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমার সঙ্গে। কুলতলির আতঙ্কের পর এবার নতুন করে আতঙ্ক ঝড়খালিতে। শ্রাবণী, কি খবর পাচ্ছ?
কুলতলির পর এবার আতঙ্ক ঝড়খালিতে। শ্রাবণী, বাঘের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না সুন্দরবনবাসীকে। আমরা দেখেছি যে কুলতলিতে কিভাবে বাঘের আতঙ্ক ছড়িয়েছিল এবং কুলতলির বাঘ অবশেষে খাঁচাবন্দি হয়েছে। এরপরেই ঝড়খালিতে সেখানে মৎস্যজীবীরা যখন মাছ এবং কাঁকড়া ধরতে যায় তারাও কিন্তু বাঘের পায়ের ছাপ দেখতে পায়। মাতলা 4 নম্বর এলাকার বাজার এলাকাতে তারা পায়ের ছাপ দেখতে পায় এবং পায়ের ছাপ দেখতে পেয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে তারা তাড়াতাড়ি করে কিন্তু জঙ্গল ছেড়ে বেরিয়ে এসে বন দপ্তরকে খবর দেয়, কারণ আতঙ্ক তাদের তাড়া করে বেড়াচ্ছে। বন দপ্তরের কর্মীরা তারা তৎক্ষণাৎ কিন্তু তারপরে সেখানে চলে আসে এবং চলে আসার পরে খুঁজতে থাকে পায়ের ছাপ, কিন্তু তাদের গোচরে আসেনি পায়ের ছাপ, এই জন্য যেহেতু জোয়ারের জল বেড়ে গিয়েছিল এবং সেই জন্য সেই পায়ের ছাপ মুছে যায়। এরপরে বন দপ্তরের কর্মীরা তারা জানিয়েছেন যে যেহেতু তারা সেখানে গিয়েছিলেন এবং পায়ের ছাপ দেখতে পায়নি, সেই জন্য তারা আগামীকাল আবার কিন্তু ঠিক ওই এলাকায় যাবে এবং পায়ের ছাপ দেখার চেষ্টা করবে এবং এইখানে অর্থাৎ ঝড়খালির জঙ্গলে কোনো বাঘ আছে কিনা, অর্থাৎ দক্ষিণ রায় আবার সেখানে বিচরণ করছে কিনা এটা কিন্তু অবশ্যই দেখার চেষ্টা করবে। এবং ইতিমধ্যে কিন্তু সেখানকার এলাকার বাসিন্দাদের মধ্যে আবারও আতঙ্ক ছড়িয়েছে, কারণ যেভাবে আমরা দেখতে পেয়েছিলাম যে কুলতলিতে বাঘের গর্জন শোনা যাচ্ছিল কিন্তু বাঘের দেখা পাওয়া যাচ্ছিল না, অবশেষে বাঘ খাঁচাবন্দি হয়েছিল। ঝড়খালিতেও কিন্তু সেই একই ছবি ধরা পড়ছে, অর্থাৎ বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বাঘের দেখা এখনো পর্যন্ত মেলেনি। ঝড়খালির স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শুনুন। ওই বাঘের ছাপ দেখা গেল, দেখে ওই লোকজন সব ওখানে গেছে, যে ওখানে জল ভরে গেছে বলে দেখতে পেল না, বললো সকালে এসে দেখবে। বাঘের পায়ের ছাপ কোন জায়গায় দেখা গেল? ওই সুইচ গেটের ওখানে পাশে ওপাশে মানে ঝোপঝাপ রয়েছে ওই পাশে নদীর চরে থেকে। নদীর চরে। আপনার কি মনে হচ্ছে বাঘ কি থাকতে পারে মনে হয়? হ্যাঁ থাকতে পারে, যা জঙ্গল হয়েছে এখন বাঘ আগে কোনো সময় এসেছিল? হ্যাঁ আগেও এসেছে, অনেকবার এসেছে এই বাউন্ডারি দিয়ে। নজর রাখবো পরের খবরের দিকে। গ্রাহক সেজে টায়ারের শোরুমে ঢুকে ডাকাতি, দোকানের মালিকের মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে খড়গপুরে। গ্রাহক সেজে একটি টায়ারের শোরুমে ঢুকে দোকানের মালিক এবং কর্মচারীকে মাথায় বন্দুক ঠেকিয়ে লক্ষাধিক টাকা নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আসানসোলের খবর এটি, বিস্তারিত জানাবেন ব্রজগোপাল রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে। ব্রজগোপাল, ঠিক কি অভিযোগ? দেখো জানিয়ে রাখি, আজকে একেবারে ভোর সন্ধ্যায় যেটা ঘটেছে সেটা হচ্ছে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় যে পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়ির ঢিলছড়া দূরত্বেই 2 নম্বর জাতীয় সড়কের পাশেই একটি টায়ারের শোরুমে গ্রাহক সেজে যায় 3 দুষ্কৃতী। তারা আপাচি গাড়ির সামনের চাকার টায়ার চায়। এরপরই দোকানের ভেতরে ঢুকেই দোকানের যে মালিক এবং কর্মচারীরা ছিল তাদের কিন্তু একটা রুমে ঢুকিয়ে বাইরে থেকে বন্ধ করে মাথায় বন্দুক ঠেকিয়ে সামনেই যে ক্যাশ বাক্স, আলমারিতে যেসব নগদ টাকা ছিল সেই সব টাকা নিয়ে চম্পট দেয়। শুধু তাই নয়, সেই সময়ে আরো একজন গ্রাহক সেই দোকানে উপস্থিত ছিল, তাকেও একটা রুমের ভেতরে বন্দি করে রাখা হয়। এবং এমনটাই অভিযোগ উঠে আসছে। ধন্যবাদ ব্রজগোপাল। একই সঙ্গে যে খবর আসছে খড়গপুর থেকেও, আসানসোলেও একই ছবি, খড়গপুরেও কিন্তু একই ছবি, কারণ খড়গপুরে ব্যবসায়িক দোকানে ডাকাতি, যেখানে লুট, লক্ষাধিক নগদ সহ অলংকার, প্রতিবাদ করায় মালিককে মারধর এবং একইভাবে বন্দুক ঠেকিয়ে ডাকাতির অভিযোগ উঠছে। অর্থাৎ খড়গপুর থেকে যে অভিযোগ উঠছে, আসানসোল থেকেও একই অভিযোগ উঠছে। দুটি জায়গায় কিন্তু এই খবর সামনে আসছে। খড়গপুরে ব্যবসায়িক দোকানে ডাকাতির অভিযোগ। ব্রেকিং সেগমেন্ট শেষ করছি, বিদায় নিচ্ছি জবাব চাই বাংলা থেকে। এরপর দেখুন 294 দেশের 1 নম্বর হিট নিউজ শো সৃজিতার সঙ্গে। নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।